सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আমরা দেখছি শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায়, যেটাতে ভগবান শ্রীকৃষ্ণ তার দৈবী গুণগুলো, তার দৈবী বিভূতিগুলো ধীরে ধীরে প্রকাশিত করছেন, আমাদের জানিয়ে দিচ্ছেন। এই জন্য এই অধ্যায়ের নাম বিভূতি যোগা। ভূতি অর্থাৎ ভূত, ভূত অর্থাৎ যেটা সৃষ্ট হয়েছে, যার সৃষ্টি হয়েছে। ভি এই উপসর্গ, অর্থাৎ কোন শব্দের আগে যখন আমরা কোনো অক্ষরকে যোগ করি ওটাকে বলে উপসর্গ। শব্দের পিছনে করলে ওটাকে বলে প্রত্যয়। এই উপসর্গ ভি উপসর্গ যখন যোগ করা হয় তার অর্থ হয় বিশেষ রূপে। তো সৃষ্টি ঠিকই আছে, কিন্তু বিশেষ রূপে সৃষ্টি, অর্থাৎ ভগবানের প্রকাশ যেখানে বেশি। এই জগতের প্রত্যেক কণাতে ভগবানের প্রকাশ আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে প্রকাশটা সবচেয়ে বেশি। আর ওখানে আমরা ভগবানের ঈষৎ ধারণা করতে পারি। যদিও পর্দাকে দেখে পর্দার উপরে যেখান থেকে আলো পড়ছে সে আলোর উৎসটাকে ধারণা করা যায় না, সেটা প্রায় অসম্ভব। কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে এইসব ক্ষেত্রে বা এইসব বিষয়ে আমার সান্নিধ্য বা আমার প্রকাশ বেশি, ওই জন্য আমরা একটু ধারণা করতে পারি। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের জানাচ্ছেন যে তার প্রকাশ কোথায় কোথায় বেশি। আর সেই পরম্পরায় প্রারম্ভে রয়েছে চতুর্থ শ্লোকটি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধি জ্ঞানম জ্ঞানম অসম্মোহ ক্ষমা সত্যম দমম দমঃ শমঃ সুখম দুঃখম ভবঃ অভাবঃ ভয়ম চ অভয়ম এব চ। আরো পরের শ্লোকটিতে বলছেন এগুলো সব আমারই বিভিন্ন রূপ, বা আমার থেকেই এই সবের জন্ম। এগুলো কি? ভূতানাম ভাবাহা পৃথক বিদাহা ভাবাহা। যে জীবগুলো রয়েছে সে জীবগুলোর নানান রূপের ভাব এগুলো, আর এই সেই ভাবগুলো মত্ত এব আমার থেকেই ভবন্তি জন্ম হয়, সৃষ্ট হয়। তো আমাদের বুঝতে হবে যে এই ভাবগুলো ভগবান থেকেই এই ভাবগুলোর সৃষ্টি। তো গতবার আমরা দেখলাম বুদ্ধি, বুদ্ধি বলতে কি বোঝায় এটা দেখার চেষ্টা করেছিলাম। আজকে আমরা দেখব জ্ঞানম। এখনই 9:11 হয়ে গেছে, তো যতটা সম্ভব দেখব
খুব বড় বিষয়। তবে এই বিষয়টাকে বেশি তাড়াহুড়ো করে শেষ করার ইচ্ছে আমার একদম নেই, কারণ এই শব্দ আপনারা সচরাচর সবসময় শুনতে থাকেন, ব্যবহার করতে থাকেন, জ্ঞানম বা বাংলাতে জ্ঞান। তো এই শব্দের সঠিক অর্থ, কত ধরনের অর্থ হতে পারে এবং সঠিক অর্থটা কি, এটা জানার খুবই প্রয়োজন। তো প্রথমে জ্ঞান বলতে আমরা বা জ্ঞান বলতে আমরা কি বোঝাই বেশিরভাগ ক্ষেত্রে, সেটা জানতে গেলে আমাদের এটার দুটো যে বড় ভেদ বা বড় ভাগ রয়েছে সেটা জানা দরকার। প্রথমে বলে দিই, সংস্কৃতে এই শব্দের উচ্চারণ হবে জ্ঞান। এটা জ্ঞান নয়, আর এটা জ্ঞান নয়, জ্ঞান জ্ঞান। জ আর কে যখন যোগ করা হয় তখন এই শব্দটা বা এই অক্ষরটা জ্ঞা অক্ষরটা জন্মায়, আর এই অক্ষরটা জ্ঞান। তো অনেকে বলে জ্ঞান, অনেকে বলে জ্ঞান। জ্ঞান নয়, কারণ এখানে কোনো গ নয়, নেই, জ্ঞান। আর বাংলাতে আমরা বলি জ্ঞান। তো জ্ঞান আগে আমাদের বুঝতে হবে যে আমরা যে জ্ঞানকে বলি আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, ভগবত জ্ঞান, ভগবানের জ্ঞান, সেই জ্ঞানটা কি ধরনের জ্ঞান? সেই জ্ঞানটা কোনোদিন উৎপন্ন করা যায় না, সেই জ্ঞানটা কোনোদিন জন্মায় না, সেই জ্ঞানটা সনাতন চলে আসছে, আর সেই জ্ঞান নিজেই আছে, যেটাকে সংস্কৃতে আমরা বলি স্বতঃ সিদ্ধ। অর্থাৎ সেই জ্ঞানটি রয়েছে, তার কোনো প্রমাণের প্রয়োজন নেই, তাকে জানার প্রয়োজন নেই। আর সেই জ্ঞান মন দিয়ে, বুদ্ধি দিয়ে, ইন্দ্রিয়গুলো দিয়ে জানা যায় না। এই জ্ঞানটা আমাদের, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনারা শুনছেন, আশা করি শুনছেন, এই প্রক্রিয়া যে চলছে এটাতে সেই জ্ঞানটা থাকলে এটা চলবে না। এই জ্ঞানের অভাবেই আমাদের যত পড়াশোনা, যত জানা অজানা, যত কিছু নতুন কথাগুলো বোঝা আর না বোঝা, সব কিছু কিন্তু এই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান বা ভগবানের জ্ঞানের অভাবে ঘটে। এই কথাটি ভগবৎপাদ শঙ্করাচার্য দেব তাঁর ব্রহ্মসূত্রের ব্যাখ্যার ভূমিকাতে, যাকে আমরা বলি অধ্যাস ভাষ্য, ওখানে বলছেন যে আমরা যা কিছু শিখছি, যা কিছু পড়ছি, সেগুলো সবই কিন্তু অজ্ঞানের স্তরে। অজ্ঞান বলতে আত্ম অজ্ঞান, অর্থাৎ আত্মার অজ্ঞান, ব্রহ্মের অজ্ঞান বা ভগবানের অজ্ঞান। অর্থাৎ মোট কথা, বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা জ্ঞান বা জ্ঞানের এই ব্যবহার করি, এই কথার এই শব্দের ব্যবহার করি, তখন কিন্তু আমরা প্রকৃতপক্ষে অজ্ঞানের কথা বলছি। অজ্ঞান কিসের? আত্মার অজ্ঞানের কথা বলছি। এটা আমাদের জেনে নিতে হবে, এটা আমাদের বুঝে নিতে হবে। আর
যখন আমরা জ্ঞানের কথা বলি, দুই প্রকারের জ্ঞান আছে। একটা হলো अपरोक्ष ज्ञान, আরেকটা হলো পরোক্ষ জ্ঞান। পর অর্থাৎ বাহ্য, যেটা বাহ্য বা বাহ্য, বাইরে যেটা রয়েছে। অক্ষয় অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে বোঝায়। অক্ষ চোখ, কিন্তু কেবল চোখকে বোঝায় না, চোখ থেকে শুরু করে যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয় রয়েছে সেগুলোকে বোঝায়। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এরকম। চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বক, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। আর এই জ্ঞানগুলো আমরা অর্জন করছি, এটা কোনোটাই কিন্তু আমাদের মুক্তি দেবে না, আমাদের দুঃখ থেকে নিবৃত্তি দেবে না, বরঞ্চ দুঃখের কারণ হতে পারে। তো এইটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। যে জ্ঞান আমরা ইন্দ্রিয় দ্বারা, মন দ্বারা অর্জন করি, সেটাকে বলে পরোক্ষ জ্ঞান। একমাত্র ব্রহ্মজ্ঞান বা ভগবানের জ্ঞান বা আত্মার জ্ঞান আমরা ইন্দ্রিয়কে পেরিয়ে বা ইন্দ্রিয় অতীত অবস্থায় আমরা পাই, সেটাকে বলে অপরোক্ষ জ্ঞান। এবারে বুঝতে হবে, অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় এই পরোক্ষ অনুভূতি এবং অপরোক্ষ অনুভূতি কথার ব্যবহার করা হয়েছে। অনুভূতি অর্থাৎ অনুভব, অনুভবের আক্ষরিক অর্থ হলো এটা। যেমন আমরা এখানে দেখলাম বিভূতি, ঠিক সেরকম অনুভূতি অর্থাৎ কিছু সৃষ্ট হয়েছে, তৈরি হয়েছে, কোনো কিছুর জন্ম হয়েছে, তারপরে অনু অর্থাৎ তারপরে। যেমন জ অর্থাৎ জন্ম, অনুজ অর্থাৎ যার জন্ম তারপরে, অর্থাৎ ছোট ভাই, অনুজা ছোট বোন। অগ্রজ যার প্রথমে, অগ্র অর্থাৎ প্রথম, জ অর্থাৎ জন্ম, যার প্রথমে জন্ম অর্থাৎ সবচেয়ে বড়। অগ্রজা সবচেয়ে বড় মেয়ে, অগ্রজ সবচেয়ে বড় ছেলে। তো এখানেও অনুজ, অনু সে অর্থে আমরা উপসর্গটা দেখি। অনু অর্থাৎ যে অনুকরণ করছে, যে পরে আসছে। তো ভূতির পরে অর্থাৎ কোনো কিছুর জন্ম হওয়ার পরে বা সৃষ্টি হওয়ার পরে সেটাকে জানা, ওইটাই অনুভবা, অনুভূতি। অর্থাৎ সেটা রয়েছে, তারপরে আমরা সেটা জানছি। যখন আমি একটা কোনো দৃশ্য দেখছি, আমার দেখার আগেই কিন্তু সেই দৃশ্যটা হয়ে গেছে, তারপরে আমি সেটা দেখছি। আমি কোনো কিছু জিহ্বা দিয়ে কোনো কিছুর স্বাদ উপভোগ করছি, সেই জিনিসটা হয়ে গেছে, তারপরে আমি সেই স্বাদটা উপভোগ করছি। অতএব এটাকে অনুভূতি বলে। কিন্তু এখানে মজার বিষয় বা লক্ষ্য করার বিষয় যে আত্মজ্ঞান সবসময় রয়েছে, কিন্তু আত্মজ্ঞান কোনো ঘটনার মতন তো থাকছে না, ঘটনার মতন থাকছে না। যেমন একটি আম সৃষ্টি, আম উৎপন্ন হয়ে গেছে, আম পেকে গেছে, তারপরে আমি সেটাকে খাচ্ছি, আর আমার আম খাওয়ার অনুভূতি হচ্ছে। ঠিক সেরকম কিন্তু আত্মজ্ঞানের অনুভূতি হচ্ছে না, কারণ সেটা তো সৃষ্টি হচ্ছে না, সেটা সবকিছুর পশ্চাতে, সবকিছুর কারণে রয়েছে। তাহলে ওটাকে কেন অপরোক্ষানুভূতি বলা হয়? কারণ সেটাকে অন্যভাবে ব্যাখ্যা
করার অসমর্থ আমরা, ওই জন্য আমরা সেটাকে অপরোক্ষানুভূতি বলে বলি। তো আমাদের মনে রাখতে হবে, এই জ্ঞান যে কথাটা আমরা বলছি, সেই জ্ঞানটা যেমনটি আমাদের সাধারণত হয়, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান বা ভগবানের জ্ঞান, সেভাবে হয় না। আর যখন আমরা আত্মজ্ঞান বলছি, আমাদের সঙ্গে সঙ্গে মাথায় চলে আসে, যেভাবে আমি একটা বই পড়লে সে বইয়ের বিষয় জানতে পারি, সেভাবে আমি আত্মাকে জানতে পারবো। কিন্তু এটা কখনো হয় না সেরকম। আত্মার জ্ঞান রয়েছে সবসময়, ওইটা আবৃত হয়ে রয়েছে। সে আবরণটাকে সরিয়ে দিলে আমার যে জ্ঞানটা, সেটা যেটা আগে থেকে রয়েছে, সেটা প্রকাশ পাবে। ধরুন কোনো আলোটাকে আপনি ঢেকে দিয়েছেন, আর সেই কারণে আলোটা আপনি পাচ্ছেন না। ওই আবরণ যেটা দিয়ে ঢাকা, সেটাকে সরে দিলে সে আলোটা আপনি পাবেন। এইভাবে বুঝতে হবে। তো যখনই আমরা জ্ঞান শব্দের ব্যবহার করি, বেশিরভাগ কিন্তু আত্মার অজ্ঞানের কথা আমরা বলি। যে কারণে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, একের জ্ঞান জ্ঞান, অনেকের জ্ঞান অজ্ঞান। অর্থাৎ আমরা যাই পড়ছি, সেটা গীতা হোক, বেদ হোক, মহাভারত হোক, কথামৃত হোক, সব কিছু কিন্তু অজ্ঞানের কারণে পড়ছি। অজ্ঞান আছে বলে আমরা পড়ছি, আর আমাদের অজ্ঞান বর্ধন করছি। না, আমার কিছু হয়নি, আমি ভালোই আছি, আমি ভুলভাল বকছি না। আমার মনে হলো, কারোর হয়তো মনে পড়তে পারে, এরকম মনে হতে পারে যে মহারাজের তো কি হলো, কিন্তু বলছিলেন সব কোথায় কোথায় ঘুরে এলেন, কিছু গরম টরম লেগে কিছু হয়েছে না, এরকম কিছু হয়নি। তো এটা আমার কথা নয়, ভগবৎপাদ শঙ্করাচার্য দেব বলছেন। আর এটা ঘটনা যে আমরা যখনই কোনো কথা, যেটা আমাদের মন বা বুদ্ধি দিয়ে সংগ্রহ করা, জ্ঞানেন্দ্রিয় দিয়ে সংগ্রহ করা, সেটা তাকে যখন আমরা জ্ঞান বলি, তখন কিন্তু প্রকৃতপক্ষে অজ্ঞানের কথা বলছি। আচ্ছা, জ্ঞান অর্জন কি করে হয়? এখানে আবার বলবো, আমি পরোক্ষ জ্ঞানের কথা বলছি, অর্থাৎ আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান বা ভগবত জ্ঞানের কথা বলছি না। পরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞান হবে যখন অজ্ঞানটা সরে যাবে। তো যেটা আগে থেকে রয়েছে সেটা আমরা সেটাই হয়ে যাব। কিন্তু তার আগে এই যে আবরণ আমাদের আত্মজ্ঞানকে যেটা ঢেকে রয়েছে, সেটাকে তুলতে গেলে আমাদের এইরকম পরোক্ষ জ্ঞান দরকার। পরোক্ষ জ্ঞান অর্থাৎ যে ইন্দ্রিয় দ্বারা আমরা অর্জন করি। যেমন ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, এক কাঁটাকে আর একটা কাঁটা দিয়ে তুলতে হবে। আজকাল সেরকম কাঁটাকে কাঁটা দিয়ে তোলে বলে আমার মনে হয় না। সবাই ডাক্তারের কাছে যায় বা নিজে কিছু করে নেয়। তো আগেকার দিনে কাঁটা লেগে গেলে ওই আরেকটা কাঁটা দিয়ে তুলতো। তো এই অজ্ঞানটাকে আরেকটি কাঁটা, সেটা এই পরোক্ষ জ্ঞান দিয়ে তুলতে হয়। এবারে পরোক্ষ জ্ঞানের প্রক্রিয়াটা কি? আমরা যখন জ্ঞান অর্জন করি, কিভাবে করি? তো এখানে জ্ঞানের ত্রিপুটির কথা বলা হয়। ত্রিপুটি অর্থাৎ তিনটে। ত্রিপুটি অর্থাৎ ত্রি অর্থাৎ তিন, ইংরেজিতেও ত্রি অর্থাৎ তিন। আচ্ছা, তার মানে কি ইংরেজিতে সংস্কৃত থেকে এসছে? জানি না, এটা বোধহয় বলা যাবে না। ঠিক আছে, ত্রিপুটি। পুটি মানে সমূহ, ত্রিপুটি মানে তিনের সমূহ। তো তিনের সমূহ কি কি আছে এই তিনটের মধ্যে? তো এটাকে বলে ত্রিপুটি জ্ঞান। ত্রিপুটি জ্ঞান অর্থাৎ তিনের সমূহ থাকার জন্য জ্ঞানটা লাভ করি। কি কি আছে তিনের মধ্যে? প্রথমটা রয়েছে জ্ঞাতৃ, অর্থাৎ যে জ্ঞান লাভ করছে। জ্ঞান লাভ, আবার এখানে আত্মজ্ঞান লাভের কথা বলছি না, দয়া করে সেরকম ভুল বুঝবেন না। জ্ঞাতৃ, তো এটাকে অনেকে প্রমাতৃও বলে, একই কথা।
আর যে জ্ঞানটা লাভ করা হচ্ছে সেই জ্ঞান, ওটা হচ্ছে দ্বিতীয় জিনিস। আর সেই জ্ঞানটাকে আবার অনেকে প্রমা বলে। প্রমা, প্রমা মানে সঠিক জ্ঞান। ভুলভাল জ্ঞান লাভ করাটা, ওটাকে এখানে ধরা হচ্ছে না। কারো চোখে অসুবিধা আছে, রোগ আছে, সে কিছু ভালো দেখতে পারছে না, তখন তো সেই জ্ঞানটা যে অর্জন করছে সেইটা ভুল। যেমন অনেক বছর আগে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল যে আমার বাবার সঙ্গে আমি হেঁটে যাচ্ছিলাম, বাবার শরীর খারাপ খারাপ হচ্ছে, তখন বাবা বলছে, আচ্ছা ওই সামনে থেকে দুটো গরু চলে আসছে। আমরা রাস্তায় হাঁটছিলাম, যোধপুর, জায়গার নাম যোধপুর, রাজস্থান, খুব গরমকাল, বেশ রোদ্দুর। তো বাবা বলছে সামনে থেকে দুটো গরু আসছে। আমি দেখছি একটাই গরু আছে, কিন্তু বাবা দুটো দুটো গরু দেখছেন। তো আমি বললাম কি হলো ব্যাপারটা? তারপর দেখা গেল ওনার সুগারটা অনেকটাই পড়ে গেছে, খুব বেশি পড়ে গেল, 50 এরকম পড়ে গেল। তো বাবা সবকিছু দুটো দুটো দেখছেন, কিন্তু তখন উনি বললেন এই গরুটা ঠিক মতন হাঁটছে না। কিন্তু পরে দেখলেন যে যেখানে একটা ওই চৌবাচ্চা বলি আমরা, বড় ট্যাঙ্ক থাকে, তো সেই জলের ট্যাঙ্ক যেখানে একটা ছিল ওখানে দুখানার ট্যাঙ্ক। তখন উনি বুঝলেন কিছু গন্ডগোল। তো সেটাকে প্রমা বলা যাবে না, সেটাকে সঠিক জ্ঞান বলা যাবে না। যেখানে সঠিক জ্ঞান আবার বলছি, এটা আত্মজ্ঞানের কথা বলা হচ্ছে না, জাগতিক জ্ঞানের কথা বলা হচ্ছে। তো ওখানে প্রমাত্র যার জ্ঞান হচ্ছে বা যে জ্ঞান লাভ করার চেষ্টা করছে, প্রমা অর্থাৎ সঠিক জ্ঞান বা যার যে জ্ঞানটা লাভ করার চেষ্টা করছে, আর ওটাকে জ্ঞেয় বলে। জ্ঞান, জ্ঞাতৃ বা প্রমাত্র, আর জ্ঞেয় বা প্রমা। জ্ঞেয় অর্থাৎ যেটা জানতে চাইছে, প্রমা ওই জ্ঞানটা। আর যে পদ্ধতি দিয়ে বা যে প্রক্রিয়া দিয়ে জানবে সেটাকে প্রমাণ বলে। প্রমাণ অর্থাৎ প্রকর্ষ রূপেণ মান। আবার এখানে উপসর্গ চলে আসছে, এই উপসর্গ হচ্ছে প্র। আপনি যে কোনো শব্দের আগে প্র লাগিয়ে দিলে তার মানে হচ্ছে সম্পূর্ণভাবে বা সুষ্ঠুভাবে, সম্পূর্ণভাবে বা সুষ্ঠুভাবে। কিছুদিন ধরে আমাকে এই ব্যাকরণের পোকাটা কামড়ে গেছে, আমি দেখলাম, বুঝতে পারিনি, কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে। আগে থেকে কামড়িয়েছে, যেমন হয় না ক্যান্সার ধীরে ধীরে ছড়ায়, শেষের দিকে বেশি ছড়ায়। তো এটা অনেক বছরদের ধরে চলছে, অনেক দশক ধরে চলছে, এই কিছু মাস ধরে বেশি করে ছড়িয়ে গেছে ব্যাকরণের এই পোকা। যাই হোক, তো এই প্র মানে প্রকর্ষ রূপে না, সম্যক রূপে না বা সুষ্ঠু রূপে না। তো মান অর্থাৎ কোনো কিছুকে মাপা, কোনো কিছুকে মাপা। এবারে মজার জিনিস দেখুন, এই মাপা আর জানা দুটোকে একই অর্থে ব্যবহার করা হয় অনেক সময় সংস্কৃতে। মাপবার আরেকটা কথা আছে, মেয়। মেয়, মেয় মানে মাপা, টু মেশার, যেটা আমরা ইংরেজিতে বলি। তো মেয় আবার সেটাকে আবার জ্ঞান হিসাবেও ব্যবহার করা হয়। তো এই প্রমাণ অর্থাৎ যে পদ্ধতি বা যে লক্ষণ বা যে প্রক্রিয়া দিয়ে একজন মানুষ যেটা জানতে চাইছে সেটাকে জানতে পারে বা জানে, সেটাকে বলে প্রমাণ। তো এইভাবে আমাদের জ্ঞান লাভ আমরা করি। যেমন আপনারা আমাকে দেখছেন, তো এটা পড়বে প্রত্যক্ষ প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ, অর্থাৎ আপনারা সোজাসুজিভাবে দেখছেন, শুনছেন। আশা করি সবাই দেখছেন, শুনছেন। এটা একটা ফুটনোট মাঝে মাঝে দিয়ে দিই, আশা করি দেখছেন, শুনছেন। তো আপনি যখন দেখছেন, শুনছেন, সোজাসুজিভাবে দেখছেন, শুনছেন। যদিও এখানে আমাদের কম্পিউটারের সাহায্যে, ইন্টারনেটের সাহায্যে হচ্ছে, কিন্তু তাও আপনারাই দেখছেন, শুনছেন। তো এটাকে বলে প্রত্যক্ষ। আবার এটাতে আরেকটা আছে যে আপনি ধরুন, যেটাকে আমরা বলি শব্দ প্রমাণ, আপনি নিজে দেখেননি
কিন্তু কোনো ব্যক্তি যে এই কথাটা বলতে পারে, যাকে আপনারা মানেন, বা কোনো এমন গ্রন্থ যেখানে এমন কথা লেখা আছে যাকে আপনারা খুবই খুবই আধিকারিক মানেন, তো সেই গ্রন্থতে লেখা আছে, যেমন কথা ধরুন ঠাকুর কিছু বলছেন, সেইটাকে আপনি নিজে দেখেননি, নিজে অনুভব করেননি, কিন্তু সেটাকে আপনি 100 বার মেনে নিচ্ছেন, বা কেউ আপনাকে গুরুস্থানীয় মানুষ বলছেন, তার কথা আপনি মেনে নিচ্ছেন, সেটা হলো শব্দ প্রমাণ। যেমন প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে প্রথম, শব্দ প্রমাণ হচ্ছে শেষ প্রমাণ। 6টি প্রমাণ রয়েছে, 6টি প্রমাণ রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে প্রত্যক্ষ, শেষ হচ্ছে শব্দ। এটা আবার কি নতুন, শেষ আর শুরু বলছে, সে প্রথমের পরে দ্বিতীয় বলবে, মনে পড়লো, আর এখানে প্রাসঙ্গিক মনে হলো, এই জন্য বললাম। তারপরের প্রমাণটা রয়েছে অনুমান। অনুমান, অনুমানটা কি? যে আপনি অনুমান করে নিলেন। আমরা বাংলাতে বা অন্যান্য ভাষায়ও সেই একই শব্দ ব্যবহার করি, যে অনুমান করে নিলেন। যেমন তামিল ভাষাতে অনেকে বলে যে তামিলের সঙ্গে সংস্কৃতের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই অনুমান কথাটা ওখানে আছে। তামিলে বলে অনুমানম, ঠিক আছে, অনুমানিক্যেরது, তো তামিলেও আছে, সব ভাষাতেই আছে অনুমান, অর্থাৎ টু ইনফার। ইংরেজিতে আমরা বলি ইনফার, টু ইনফার, অর্থাৎ অনুমান করে নেওয়া। কি অনুমান করে নেওয়া? যে একজন আপনার কাছে আসছে, খুব বেশি বেশি করে, খুবই মানে যেন সে প্রাণ খুলে কথা বলছে, শুধু সত্যি কথা বলছে, আর একটু মানে মাঝে মাঝে মধ্যে মুচকি মুচকি হাসছে, আর যেন ভালোবাসা উথলে পড়ছে, এরকম অবস্থা দেখলে, আর তার শরীরও উথলে উথলে পড়ছে, তাহলে অনুমান করে নিতে হবে যে মদ খেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অনুমান। এটা হচ্ছে অনুমান। আপনি দেখেননি, হয়তো গন্ধও পাচ্ছেন না, কিন্তু ওর লক্ষণ দেখে আপনি বুঝতে পেরেছেন, অনুমান। আমি আর এখন ওইটা বলছি না যে সাধারণত পরম্পরাগতভাবে বলা হয় যে পর্বতে বহ্নি, পর্বতে ধূমো, যে যেখানে আমরা পাহাড়ের মধ্যে ধোঁয়া দেখি, তাহলে অনুমান করে নিই যে ওখানে আগুন আছে। কেন, যেটা আমরা সচরাচর দেখি সেটা নিয়ে তো আমরা অনুমান করব না। তো আজকাল তো এটাই ঘটে বেশি, পাহাড়ে আর কে ধোঁয়া দেখছে। তো অনুমান তখন বুঝতে হবে। বা একজন হঠাৎ আপনার সঙ্গে ভালোই তার ব্যবহার ছিল, হঠাৎ সে আপনাকে দেখে না দেখার মতন ব্যবহার করছে, তার মানে আপনাকে অনুমান করে নিতে হবে যে এর কিছু কোথাও আমার আচরণ বা আমার সম্বন্ধে এর কিছু মনোপুত হয়নি। অনুমান করে নিই আমরা জানি না ঘটনা কি, আর সেও বলছে না, কিন্তু আমাদের কাছে এসে এরকম করে এসে করে চলে যাচ্ছে। তখন বুঝতে হবে যে না, কোথাও গন্ডগোল হয়েছে, কোথাও কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বা আমার কোনো আচরণের পছন্দ হয়নি। এটা অনুমান। তো প্রত্যক্ষ, অনুমান হলো উপমান, অর্থাৎ দুটো জিনিসকে আপনি তুলনা করছেন, আর সেই রকম আরেকটি জিনিস পেলে আপনি সে ভাবছেন যে এটার মতন। তো এটার জন্য যে উদাহরণটা দেওয়া হয় সেটা হচ্ছে যে গরুর মতন আপনি আরেকটি পশুকে দেখছেন, মনে করছেন যে এটা গরুর মতন, তো বাই কম্পারিশন আপনি বুঝে নিচ্ছেন, তুলনা করে আপনি বুঝে নিচ্ছেন, এটা হচ্ছে উপমান। আর আরেকটা আছে অনুপলব্ধি। অনুপলব্ধি, একটা জায়গায় আপনি ঢুকছেন দোকানে, আর দেখছেন যে ওখানে এই যে চায়ের দোকানগুলো হয়, ক্যালিকাটে প্রচুর চায়ের দোকান আছে, তো তো ওখানে আপনি ঢুকছেন আর দেখছেন যে চায়ের দোকানের মধ্যে ইয়ে নেই, কি বলে এটাকে, চায়ের দোকানের মধ্যে অনেক কিছু সব ওখানেই সাজানো থাকে, তো আপনি দেখেই বুঝে নিচ্ছেন যে চায়ের দোকানের
মধ্যে এই বড়াটা নেই, এই বড়া বা এই ভাজা নেই, তখন আপনি ওকে আর জিজ্ঞেস করছেন না যে এটা আছে কি না, কেন ওর কাছে যা আছে সব সাজানো আছে, আর আপনি জানেন এখানে তো এই খাবারটা নেই, তো আপনি আর যাচ্ছেন না বা যেটা আছে সেটা খাচ্ছেন। আমি উদাহরণটা পাল্টাচ্ছি, হ্যাঁ, যেটা আপনারা বুঝতে পারবেন সহজে, সেই উদাহরণটা দিচ্ছি। তো অনুপলব্ধি, একটা জিনিসের না থাকা দিয়ে আপনি বুঝলেন যে ওটা ওখানে নেই। বা আমি ধরুন অনিলদার বাড়িতে যাচ্ছি, অনিলদার বাড়িতে গেলাম, বা অনিলদার বাড়ির সঙ্গেই একটা খুব ভালো দোকান করেছেন এখন, তো ওখানে যাচ্ছি আমি, হ্যাঁ, তো অবশ্য এখন কিছুদিনের জন্য ভাড়া বাড়িতে থাকছেন, ওই পরে বিশাল ব্যাপার হয়ে যাবে, ওই অঞ্চলে সব ওনার দোকানই খুবই বিখ্যাত হয়ে যাবে। তো ততক্ষণ এইটা হচ্ছে, তো আমি যাচ্ছি বলে নিউ সানা জুয়েলার্স কোথায়, তো আমি নিউ সানা জুয়েলার্সে গেলাম, ওখানে অনিলদার নেই, অনিলদার 5 জন কর্মী ওখানে রয়েছে, কিন্তু অনিলদা নেই। তখন আমি ওখানে গিয়ে বুঝলাম, ও অনিলদা এখানে নেই। কি করে বুঝলাম? অনুপলব্ধি, অনিলদার অনুপলব্ধি, ওখানে না থাকার জন্য আমি বুঝলাম যে অনিলদা ওখানে নেই। তো এটা হচ্ছে অনুপলব্ধি। তারপরে আরেকটা খুব বড় একটা আছে, যেটা আজকের যুগে আমরা সেরকমই ততটাই প্রাসঙ্গিক, আর সেটা কি, সেটা হচ্ছে অর্থ আপত্তি। আপত্তি মানে ওখানে প্রয়োগ করা। কিসের প্রয়োগ করা? অর্থের প্রয়োগ করা। এবার লালিদি দেখছেন মহারাজ এটাকে কোথায় নিয়ে যাচ্ছেন, জ্ঞান বলে একটা শব্দ, সেটাকে এত চচড়ি করা দরকার আছে কি? না, আছে, পরে আপনাদের অনেক কাজে লাগবে, এখানেও লাগবে, সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো ওই জ্ঞানটা, এই সব কিছু নিয়ে আমরা বুঝি একটা জিনিসকে, যখন আমরা জ্ঞান অর্জন করি, অজ্ঞানের সংসারে জ্ঞানের অর্জন হয়। যে জ্ঞান দিয়ে অজ্ঞানটা মিটবে না, ঠিক আছে, অজ্ঞানের সংসারে জ্ঞান অর্জন আমরা করতে থাকি, যে জ্ঞানগুলো দিয়ে অজ্ঞানটা মিটবে না, অতএব দুঃখ মিটবে না, দুঃখ বরঞ্চ বাড়তে পারে। তো যেমন এখন বাড়ছে, আমি আপনাকে বলছি যে এরকম শর্ট প্রমাণ, 6খানা প্রমাণ, দেখুন দুঃখ বেড়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছেন আপনারা। তো এটা হচ্ছে অর্থ আপত্তি, যেখানে অর্থটা আমি খুঁজে পাচ্ছি বা টেনে আনছি। কি অর্থ আপত্তি? একজন বলছে যে আজকাল আমি বেশি খাই না, ঠিক আছে, আমি খুব ডায়েটিং চলছে মহারাজ, আমি বেশি খাই না। তো আমি দেখছি উনাকে আগে আমি যখন দেখেছিলাম, যত ওনার দীর্ঘকায় ছিল, এখন বরঞ্চ একটু বেশি হয়েছে, কমেনি। তো আমি ভাবছি, ও, ওনার ডায়েটিং এর ধরনটা আমি বুঝতে পেরেছি। কি ডায়েটিং এর ধরন? সেটা হচ্ছে আমাদের পারম্পরিকভাবে বলবে যে, আচ্ছা, পারম্পরিকভাবে কি হতো, মিস্টার এক্স বলে বলা হতো না, যদি কোনো মানুষ যার নাম জানা নেই, অমুক বলা হবে না, দেবদত্ত, ওই অমুকের জায়গায় আমরা বলতাম দেবদত্ত। তো দেবদত্ত দিবান ভুংতে, দিনে খায় না, কিন্তু স্থূলও দেবদত্ত, অর্থাৎ একটু ভারী চেহারা, তার মানে রাত্রি খায়, দিনে খায় না। কিন্তু এখানে যখন একজন এসে বলছে মহারাজ ডায়েটিং চলছে আর আমি কমাচ্ছি, অনেক কমিয়েছি, ডায়েটিং চলছে, তখন আমি দেখছি আগের চেয়ে তো চেহারা একটু বেড়েইছে। তখন আমাকে দুটো জিনিসের মধ্যে একটা বুঝতে হবে। কি দুটো? একজনের প্রথমটা হলো এরকম যে একজনের কাছে, আর সবাই বলল যে, ওর স্ত্রী বলল যে দেখো তুমি না খুব বেশি মোটা হয়ে যাচ্ছ, তুমি একটা কাজ করো তো, ডক্টরের কাছে গিয়ে একটু এটার ওষুধ খুঁজে বার করো। তো ডক্টরের কাছে যাচ্ছে, আমি খুব মোটা হয়ে যাচ্ছি, কি করতে হবে? ডক্টর বলছেন কিছু না, আপনি একটা কাজ করুন, আপনি এটা সকালে আপনি 1 রুটি খাবেন, দুপুরে 2টো রুটি খাবেন, আর রাত্রে 1 রুটি খাবেন। তো বলে ঠিক আছে। তো কিছুদিন এরকম চলছে, তো স্ত্রী দেখছে এর তো কোনো কোনো পরিবর্তন হচ্ছে না চেহারাতে। তো বলে কি হয়েছে বলো তো, তুমি ডক্টরের কাছে গেলে, ডাক্তার কি বললেন? বললেন যে আমি ওরকম সকালে 1টা রুটি খাবো,
দুপুরে 2টো রুটি খাবো আর রাত্রে 1খানা রুটি খাবো। তো তুমি সেটা করছো না তো? বলে না, আমি খাচ্ছি তো, আমি আগে মানে খাওয়ার পরে আমি এটা সব খাচ্ছি। আমি সকালে খাওয়ার পরে 1খানা রুটি খাই, আর দুপুরে খাওয়ার পরে 2খানা রুটি খাই, আর রাত্রে খাওয়ার পরে 1খানা রুটি খাই। তো আমার তো ঠিক ওষুধ চলছে, কিন্তু জানি না কেন এরকম হচ্ছে না। তো হয়তো ওই রকম বুঝতে হবে, যখন একজন মানুষ আমার কাছে এসে বলে যে মহারাজ আমি তো অনেক দিন ধরে ডায়েটিং করছি, তো অথচ আমি দেখছি যে ওর চেহারাটা একটু বেড়েছে বরঞ্চ কমেনি, তো হয় এটা করেছে, অন্যথা আরেকটা আছে। ওটা ঘটেছে ঘটনা। একজন মহারাজ আমার কাছে এলেন আর বললেন যে জানো, আমি অমুক জায়গায় গেলাম আর ডায়েটিং করলাম। আচ্ছা, দয়া করে মহারাজের নাম জিজ্ঞেস করবেন না, সম্মানার্থে আমি বলতে পারবো না, আর জায়গাটাও জিজ্ঞেস করবে না, আমি বলতে পারবো না। তো ওই উনি আমাকে এরকম বললেন। আমি দেখছি মহারাজ তো আগে ভুঁড়িটা, মানে উনি আমার কাছে আসতেন যখন, ভুঁড়ি আগে চলে আসতো, কিন্তু ওই যে মানে আমার আর উনার মধ্যে যে পার্থক্য জায়গাটা রয়েছে সেটা অর্ধেক ফুট থাকতো, কিন্তু এখন 1 ফিট হয়েছে, 1 ফুট হয়েছে। তো ভুঁড়িটা তো বেড়েছে আরো, মানে আগে এসে গেছে, আগাম ভুঁড়ি হয়ে গেছে। তো আমি ভাবলাম যে মহারাজ তাহলে তো কথা হতো গন্ড। বললাম মহারাজ আপনি কি কিছু কমাতে পারলেন? তো উনি হ্যাঁ করে আসছেন, বলছেন দেখো কি হয়েছে। আমি ওখানে গেলাম, ওরা আমাকে মানে 1 মাস এমন ডায়েটিং দিয়েছে, খুব ডায়েটিং দিয়েছে, আর আমি ঝরঝর করে, সত্যি কথা বলছি, 30 কিলো কমে গেল, আমার 30 কিলো কমে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। আর কিন্তু খাওয়া তাতে না আছে স্বাদ, না আছে কিছু, এ হলো। তারপরে আমাকে যখন ছাড়লেন, আমি আশ্রমে এলাম, দেখলাম কত দিন না খেয়ে থেকেছি, বলে আমি খেতে শুরু করলাম। 10 দিনের মধ্যেই আমি যতটা আগে ওয়েট ছিল তার চেয়ে আরো 10 কিলো বাড়িয়ে ফেলেছি। তো যখন একজন বলছে যে আমি ডায়েটিং করি বা করেছি, অথচ তার ওয়েটটা বেড়েছে, ওজন বেড়েছে, তখন তার মানে আমাকে অর্থানুপত্তি করে নিতে হবে। অর্থাপত্তি, অর্থানুপত্তি না, অর্থাপত্তি করে নিতে হবে। আমাকে ওখানে এই মানেটা নিয়ে আসতে হবে যে নিশ্চয়ই মাঝখানে কিছু হয়েছে, হয়তো সেই খাওয়াটাকে ওষুধ মেনে খেয়ে নিয়েছে, খাওয়া এবং যেটাকে ও ওষুধ ভেবেছে ওটা খেয়ে নিয়েছে, বা এমন ডাইটিং করেছে তারপরে ঝাঁপিয়ে পড়ে খেয়ে নিয়েছে। এটা তো এটাকে বলে অর্থাপত্তি। তো আমাদের 6 প্রকারের প্রমাণ রয়েছে যেটা দিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। সেটা হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান, অনুপলব্ধি, অর্থাপত্তি আর শব্দ প্রমাণ। তো এবারে এই প্রমাণগুলো দিয়েই আমাদের সব কিছু আমরা অর্জন করি, সব জ্ঞান আমরা লাভ করি। এমনকি আপনারা কি করে জানেন যে এই শরীর, অনিলদা কি করে জানবে যে এই শরীরটাই, মানে এই জীবটা, শরীর না, এই শরীরটা আলাদা, এই জন্মে পেয়েছেন, কিন্তু এই জীবই আগের জন্মে আরেকটা শরীরে ছিলেন, তার আগে এক জন্মে আরেকটা শরীরে ছিলেন, এটা কি করে জানবেন? সেটা জানার তো কোনো প্রমাণ নেই। তো এটা জানবেন বেদ দিয়ে বা গুরুর কথা দিয়ে। আর গুরুর কথা আর বেদের কথা চোখ দিয়ে পড়ছেন বা বুদ্ধি দিয়ে ভাবছেন, যে বুদ্ধি আর যে ইন্দ্রিয় নশ্বর। তো এই ইন্দ্রিয় দিয়ে, যেটা অজ্ঞানের মধ্যে রয়েছে, অজ্ঞানের জগতের মধ্যে রয়েছে, এই যে চোখ, যেটা অজ্ঞানের জগতের মধ্যে, অনিত্য সংসারের মধ্যে রয়েছে, সেটা দিয়ে নিত্যের একটু কিছু আভাস পেতে পারেন। শুনতে এটা খুব বিরোধাভাস লাগবে, কিন্তু এটাই ঘটে। তো এরকম করে আমরা বেদেরও জ্ঞান, এখন যা পড়ছি গীতার জ্ঞান, আর আমরা যে সাধন করি, সব কিছু কিন্তু আমাদের ব্রহ্মের অজ্ঞানের, বা ভগবৎপাদ শঙ্করাচার্যর ভাষা ব্যবহার করতে গেলে অধ্যাসের স্তরে ঘটে। তো এখানে এটা ঘটে ঠিকই, কিন্তু আমরা যেমন যখন স্কুলে পড়তাম, তখন আমাদের না কারো কারো 80 মার্কের থিওরি থাকতো,
আর 20 মার্কের প্র্যাকটিক্যাল থাকতো, কারো কারো 70 মার্কের থিওরি থাকতো, 30 মার্কের প্র্যাকটিক্যাল থাকতো। এই প্র্যাকটিক্যালটা কেন দরকার? তো আমাদের যে অভিধানগুলো রয়েছে সেগুলোতে বলছে শিল্পশাস্ত্র, যে শাস্ত্রগুলো অর্থাৎ যে কাজগুলোতে আমাদের কিছু করতে হয়, অর্থাৎ শিল্প করতে হয়, যেমন আমি যত রান্নার বই সেটা মুখস্থ করে নিলাম, আমি কি খুব ভালো রাঁধুনি হতে পারবো? কখনোই না। রেসিপিগুলো একদম মুখস্থ করে নিলাম, ভালো রাঁধতে পারবো? কখনোই না। তো আমাকে জানতে হবে, শুধু সে রান্না করার ধরন অর্থাৎ রেসিপি শুধু না, আমাকে জানতে হবে এটা কি করে করব, হাতে নাতে করে জানতে হবে। ঠিক সেরকম আমি একটা বাড়ি তৈরি করব, বাড়ি তৈরি করার জন্য এটা লাগবে, এটা লাগবে, এটা বললেই হবে? তাহলে আমি কি বুঝতে পারবো? না, আমাকে ওটাও শিখতে হবে, কিন্তু সেটাকে হাতে নাতে করতে হবে কিরকম সেটা জানতে হবে। তো এখানে দুটো কথা বলি। আপনারা দেখবেন যে অনেকে ওই অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স থাকে, এইসব বড় বড় গাড়ির ওয়ার্কশপ থাকে, শোরুম থাকে, ওয়ার্কশপ সার্ভিস স্টেশন থাকে। এই সার্ভিস স্টেশনের মজার ব্যাপার হলো, ওখানে আপনি গাড়ি দিয়ে দিলে তাতে কোনো কলকবজা খারাপ হয়ে গেলে তারা ওটাকে সারাবে না, সেটাকে তুলে দিয়ে ফেলে দিয়ে নতুন লাগিয়ে দেবে। ঠিক আছে, কেন? বেশিরভাগ লোক ওটা সারাতে জানে না। আচ্ছা, এইটা ওদের যদি কোনোদিন কোনো সংশয় হয়, কিছু জিজ্ঞাসা করতে হলে ওরা কি করে, ওই যারা মাস্টাররা উস্তাদ থাকে না, মেকানিক, তাকে ফোন করে জিজ্ঞেস করবে, দাদা বলুন তো এটা ঠিক করতে হবে কি করে। কেন, এদের তো এখানে যত বড় বেশি বিল বানাবে তত ভালো। কিন্তু ওই যে মেকানিক, যে সার্ভিস স্টেশন নয়, সে কিন্তু খুব কম দামে আপনাকে করে দেবে। যদিও হয়তো ওয়ারেন্টিতে থাকলে তখন কোম্পানি বলবে ওয়ারেন্টি আপনি নিজে করে নিয়েছেন, ওয়ারেন্টি আর চলবে না। এটা তো এখানে প্র্যাকটিক্যাল নলেজটা খুব দরকার। আর ওখানেই জ্ঞানের সঙ্গে আরেকটা অক্ষর যোগ করলে ওটা প্র্যাকটিক্যাল কথা হবে, যেটা আমরা আগের অধ্যায়ে সেটা দেখেছি। জ্ঞান বিজ্ঞান, এটাকে বলে বিজ্ঞান, বিশেষ রূপ জ্ঞান, বিশেষ রূপেণ জ্ঞান, অর্থাৎ কি সম্পূর্ণভাবে আমি সেটা জেনে ফেলেছি। আমি শুধু বাড়ি তৈরি কি করে করতে হবে সেটা তার শাস্ত্র জানলাম শুধু তাই নয়, আমি বাড়ি তৈরি করে দেখেছি যে হ্যাঁ এরকম করতে হবে। তো জ্ঞান সঙ্গে বিজ্ঞানও যায়। এই জন্য সায়েন্সকে বলা হয় বিজ্ঞান। কেন? ওখানে প্র্যাকটিক্যাল আছে। আমি অনেক বছর আগে, অনেক দশক আগে একজন মহারাজের কাছে শুনেছিলাম, যখন কম্পিউটারগুলো আসছে শুরুতে আমাদের দেশে, ওই 80-র দশকের শেষের দিকে, তখন আমাদের একটা শাখা কেন্দ্রে সিদ্ধান্ত নেওয়া হলো যে এখানে কম্পিউটার আনা হবে। তার জন্য প্রশিক্ষণ দরকার। তো ওখানে যিনি ওখানকার কাজগুলো দেখছিলেন, সেই মহারাজ, তিনি ঠিক করলেন যে 2 জন মহারাজকে প্রশিক্ষণের জন্য পাঠাবেন। তখন উনি দেখছেন যে কাকে পাঠাবেন, 2 জনকে বেছে নিয়ে তিনি জিজ্ঞেস করলেন ওর মধ্যে একজনকে যে তুমি কি কম্পিউটার জানো? তো ওই মহারাজ চট করে উত্তর দিলেন যে হ্যাঁ, থিওরিটিক্যালি সব জানি। থিওরিটিক্যালি কম্পিউটার জানা মানে কিছু জানা না। তো থিওরিটিক্যালি সব জানি মানে রান্না জানো? থিওরিটিক্যালি জানি, ওরকম ব্যাপার। তো ওই জন্য বিজ্ঞানে থিওরিটিক্যালি জানলে হবে না। থিওরিটিক্যাল ফিজিক্স বলে একটা ব্যাপার আছে, ওখানেও কিন্তু শুধু থিওরিটিক্যালি জানলে হবে না, ওখানে অনেক কিছু প্র্যাকটিক্যালি হাতে নাতে করে সেটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। তো জ্ঞান কখন সম্পূর্ণ হয়? যখন ওটা বিজ্ঞানে পরিণত হয়। আমি যদি কম্পিউটার জানি, ঠিক আছে,
কম্পিউটার কিছু খারাপ হলে আমি যদি না সারাতে পারি তাহলে আমার বিজ্ঞান নেই। তো আজকে বলছিল, তা আমি তো কিছুদিন বাইরে ছিলাম অনেক কাজে, তো 2 দিন আগে ফিরলাম। তো আজকে কেউ বলছিল আমাদের এখানে ইন্টারনেট আসছে না, ইন্টারনেট আসছে না। আমি গিয়ে দেখলাম, এ করলাম, চট করে বুঝলাম কি সমস্যা, সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে গেল। হ্যাঁ, ওই লোকটিও যদি চেষ্টা করতো হতো, কিন্তু সে চেষ্টা করেনি, কেননা সে নিজের জ্ঞানকে জ্ঞানের পরিধিতে, আচ্ছা জ্ঞানের পরিধি হয় হয় জ্ঞানের পরিধিতে সে সেটাকে বেঁধে রেখেছে, সেটাকে বিজ্ঞানে নিয়ে যায়নি। তো এটা জ্ঞান বিজ্ঞান। তো জ্ঞান, সেটার জন্য এই 6টি প্রমাণ দরকার। তো বিজ্ঞানের জন্য কি দরকার? বিজ্ঞানের জন্য ওই 6টি প্রমাণ দরকার, সে জ্ঞান দরকার। কিন্তু বিজ্ঞানের জন্য আরেকটি জিনিস দরকার, ওই জ্ঞানকে বিজ্ঞান, ওই ওখানে যোগ হচ্ছে, অর্থাৎ বিশেষ জ্ঞান, অর্থাৎ সম্পূর্ণরূপে জ্ঞান। জ্ঞানের যত তার আঙ্গিক রয়েছে, সব আঙ্গিক নিয়ে জ্ঞান। ওইটা করতে গেলে কি দরকার? ওইটা করতে গেলে সাধন দরকার। কি ধরনের সাধন? ওই চোখ বন্ধ করে ওই সাধন নয়, সেটা আমার প্রয়াস দরকার, ওখানে যত্ন দরকার। তো জ্ঞানের সঙ্গে যখন যত্ন যোগ হবে, তখন সেটা বিজ্ঞানে পরিণত হবে। তো এই জ্ঞান, এই বিজ্ঞান, এগুলো যখন শ্রেষ্ঠ অবস্থায় থাকে, ওখানে কিন্তু আমরা ভগবানের প্রকাশ পাচ্ছি। তো ভগবান এখানে যে বলছেন যে বুদ্ধিহি জ্ঞানম, ওই জ্ঞানমে কিন্তু এই এত কথাগুলো সব ওটার মধ্যে রয়েছে। আপনি যেটা দেখছেন, যেটা শুনছেন, যেটা এমনকি স্বপ্নেও যেটা দেখছেন শুনছেন, সেটাতে ভগবানের প্রকাশ রয়েছে। মহারাজ, স্বপ্নে তো আমরা সঠিক জ্ঞান পাচ্ছি না। হ্যাঁ, সঠিক জ্ঞান তো আপনি জাগ্রত অবস্থায়ও পাচ্ছেন না। আমরা যেগুলোকে ভাবি, আমরা দেখছি, সত্যি কি আপনি সেটা দেখছেন? কেন সত্যি আপনি ওইটা যদি দেখে থাকেন, তাহলে একই জিনিসকে 4 জন 4 রকম ভাবে দেখবে না। কিভাবে? যেমন এই নাকটা রয়েছে, ঠিক আছে, ছোট বাচ্চা যারা একদম শিশু, ওই তাকে যাকে হাতে কোলে করে নিয়ে যায়, দেখবেন সব শিশুই ওই নাকটাকে আগে ধরে। এটা লক্ষ্য করেছেন? ওদের কাছে না এটা একটা খুব কৌতুকের বিষয়। এটা কি রে বাবা, এরকম সামনে এরকম রয়েছে, প্রথমে ওই নাকটাকে ধরবে। ওই প্রথম কেউ কোনো ওই বাচ্চা 4 মাসের বাচ্চাকে ধরলে ও নাকটাকে ধরবে, আর ওর নাকটাকে ও যদি আপনি ধরতে চেষ্টা করে, খুব মজা লাগে। তো নাকটা ওর কাছে অন্যরকম। আপনি একজন ইএনটি ডক্টরের কাছে যান, ওর কাছে ওটা অন্যরকম। আপনি একজন যে ভাস্কর্যের কাজ করে, মানে যে মূর্তি টুর্তি বানায়, তার কাছে আপনি যান, তার কাছে নাকটা অন্যরকম। একজন ছবি আঁকছে, তার কাছে যান, নাকটা অন্যরকম, ঠিক আছে। আবার যে একটু বিউটি পার্লার ইত্যাদি ইত্যাদি যান বা মেকআপ টেকআপ করেন, সে দেখছে ও নাকটা অন্যরকম। যে গয়নাগাটি বানায়, বলে এর নাকে একটা নথ লাগালে মন্দ হবে না, তো ওর কাছে অন্যরকম। নাক একটাই, বস্তু একই, যেটাকে আমরা বললাম প্রমেয় জ্ঞেয়, যে জিনিসটার জ্ঞান হবে একই, কিন্তু এত লোকের মধ্যে তার জ্ঞান অন্যভাবে হচ্ছে। তার মানে কি? তার মানেটা কি? কোনো জ্ঞানটাই ঠিক নয়, সবটাই ভুল। অথচ আপনি কি বলতে পারবেন যে জ্ঞানগুলো ভুল? না, সবই ঠিক, সবই ঠিক, একইভাবে সবই ভুল। এটাকে বলে অন্ধ গজ ন্যায়। ন্যায় বলতে কতগুলো যুক্তির জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি বা প্রক্রিয়া ব্যবহার করি। তো অন্ধ গজ ন্যায় আপনারা সবাই জানেন। হাতি আছে, অনেকে অন্ধ মানুষ রয়েছেন, তারা জানেন না, পশুকে দেখতে পাচ্ছেন না, হাতিকে দেখতে পাচ্ছেন না, তারা গিয়ে ওই তার ল্যাজটাকে স্পর্শ করছেন, বলছেন এরকম। কেউ পেট স্পর্শ করছে, বলছে বিরাট বড় দেওয়াল। কেউ বলছে পাকে স্পর্শ করছে, বলছে এটা একটা বড় থাম। তো তারা কি ঠিক বলছে?
সবাই ভুল বলছে, আবার সবাই ঠিকও বলছে। তো এটা কিরকম একটা ভ্রান্ত ধারণা। ওই জন্য জানবেন যে পরোক্ষ জ্ঞান সবসময় ভুল হয়। আমাদের সাধারণ ধারণা কি, আমি চোখ দিয়ে দেখেছি, আমি তো দেখেছি ওখানে লালিদি বসেছিলেন। তো আমাদের সাধারণত ধারণা, আমি যে চোখ দিয়ে দেখি বা আমার জ্ঞানেন্দ্রিয় দিয়ে দেখি বা মন দিয়ে জানি সেটা ঠিক, কিন্তু ওইটাই উল্টো। আপনি চোখ দিয়ে দেখেছেন বলেই সেটা ভুল জ্ঞান, আপনি জ্ঞানেন্দ্রিয় দিয়ে অর্জন করেছেন বলেই এটা ভুল জ্ঞান। কেন ভুল জ্ঞান? কেন সেটা পাল্টাতে পারে। অনেক উদাহরণ রয়েছে। একটা উদাহরণ, একটা ডিস্ক নিয়ে নিন, ওই সিডি পাওয়া যায় না, সিডি, সিডি তো এখন কেউ ব্যবহার করে না, ওই রকম একটা ডিস্ক নিয়ে নিন, তাতে রামধনু, মাঝখানে আবার অনেক বললো রামধনু বলা চলবে না, আমার কাছে কিছু না, ওই রামধনুর কত রং থাকে, 7টে রং থাকে, সে রংটাকে ওখানে আলাদা আলাদা করে, যেটাকে বলে ভিবজিওর, হ্যাঁ, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, হ্যাঁ, তো সেটাকে ওখানে আপনি এঁকে দিন আলাদা আলাদা স্ট্রাইপে। এগুলো আমরা ছোটবেলায় পড়েছি স্কুলে। ওটাকে তারপরে ওই ডিস্কটাকে ঘুরিয়ে দিন, কি রং দেখবেন? সাদা রং দেখবেন। সাদা রং ওখানে আছে? নেই। তো আপনি বলে আমি তো চোখ দিয়ে দেখছি, দেখছেন কিন্তু ভুল দেখছেন, সাদা রং তো ওখানে নেই। তো আপনার দেখাটা কি ভুল? না, আপনার অনুভব হচ্ছে, তো আপনি তো দেখছেন, আপনার ভুল না, কিন্তু আদৌ ওখানে আছে? নেই। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি একটা, ওই আজকাল আরও ভালো পাওয়া যায়, আমরা যখন স্কুলে পড়তাম না, প্রচণ্ড দুষ্টুমি সব করতাম, তখন কিন্তু এত ভালো ভালো ওই টিকটিকি আর সাপ পাওয়া যেত না, ওটা দেখলেই বোঝা যেত যে নকল সাপ। কিন্তু আজকাল না খুব ভালো সাপ পাওয়া যাচ্ছে। তো মন্দ না, আজকালকার ছেলে মেয়ের জন্য খুব ভালো ব্যবস্থা আছে। তো যাই হোক, তো ওই সাপটাকে নিয়ে আমি ধরুন ওই সঙ্গমিত্রা দির উপরে দিলাম, সঙ্গমিত্রা দি তুই করে ওই ভাঙা হাত দিয়ে আবার উঠে তাড়াক করে লাফাচ্ছেন। আচ্ছা, সাপটা তো নকল, সাপটা তো নকল, সাপ কি ওনাকে কামড়াতে পারবে? কিচ্ছু করতে পারবে না, ওর মধ্যে তো প্রাণ নেই। যত দূর আমি যদি বেশ জোরে ফেলি তাহলে যদি লেগে টেগে যায় ওই ফেলার জন্য, না হলে তো কিছুই হবে না। কিন্তু উনি ভয় পেয়েছেন, তো ওনার ভয় পাওয়ার কারণটা ভুল, কিন্তু ভয়ে যে অনুভব সেটা তো ঠিক। সেটাকে তো আমি নস্যাৎ করতে পারবো না, আমি বলতে পারবো না যে অনুভব হয়নি, কিন্তু এটা ভুলের জন্য হয়েছে। তো আমাদের অবস্থা এটাই, আমরা যে জগতে যে জিনিসগুলোকে দেখে ভয় পাচ্ছি সেটা দিয়ে আদৌ ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কিন্তু আমাদের অনুভবটাকে কি আমরা উড়িয়ে দিতে পারি? কখনো না। অনুভব তো ঠিক। ঠান্ডা লাগলে একে করে দেবো, ঠিক আছে। তো এই অনুভবটা ঠিক, এটাকে কি উড়িয়ে দিতে পারবো? না। তো সেরকম অনুভবগুলো ঠিক, কিন্তু যে কারণে হচ্ছে সেটাকে ঠিক বলা যাবে না। কেন? ওই একই জ্ঞানকে, একই জ্ঞানের বস্তুকে, জ্ঞান না, ওই জ্ঞেয়, একই জ্ঞেয় বা একই জ্ঞানের বস্তুকে আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাবে জানছে, বুঝছে। তার মানে কি, ওই জ্ঞান যেটাকে আমরা জ্ঞেয় বস্তু বলি সেটা ঠিক নয়। তো ওই যে ঠিক নয় বলে আমরা বলছি, আর যে প্রত্যেক মানুষ নিজের মতন করে যে ব্যাপারটা বুঝছে, সেগুলো ভগবানের প্রকাশ। এখানে আপনারা যেগুলো, যে ঘটনাকে খুব ভালো করে জানেন আর অনেকবার শুনেছেন, আশা করি অনেক ব্যাখ্যাও শুনেছেন, সেটাকে আমি এখানে বলবো। আর ওইটা দিয়ে শেষ হবে আজকের পাঠটা। সেটা হলো, শ্রীকৃষ্ণের লীলাতে আমরা পাচ্ছি যে প্রত্যেক গোপী শ্রীকৃষ্ণকে পাচ্ছে, মানে একই শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি প্রত্যেক গোপীর সঙ্গে তিনি নৃত্য করছেন বা রাস করছেন। ঠিক আছে, এটা কি করে হলো? ওটা ওই রকমই হলো যেভাবে আমি নাকের উদাহরণ দিলাম না,
সে একই নাগ, কিন্তু সে ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন জ্ঞান। তো আমরা দেখছি বা একজন দেখছে হয়তো একজন গোপী, আরে আমার কাছে যে শ্রীকৃষ্ণ আছে সেই শ্রীকৃষ্ণ অন্যের কাছে আছে, ওটা ভুল। ওর কাছে কিন্তু ওই শ্রীকৃষ্ণরই অন্য রূপ রয়েছে। তো যখন এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বুদ্ধি জ্ঞানম, তখন আমাদের বুঝতে হবে যে এই জ্ঞান, এই যে জ্ঞানম, এই জ্ঞানমটা আলাদা আলাদা রূপে। ঠাকুর বলছেন না, একের জ্ঞান জ্ঞান আর অনেকের জ্ঞান অজ্ঞান। তো এখানে সে অনেকের কথা বলা হচ্ছে, তো এটা কি করে জ্ঞান হবে? না, এটা অজ্ঞান ঠিকই, কিন্তু ওই অজ্ঞানের মধ্যেও আলাদা আলাদা রূপে, অর্থাৎ বৈবিধ্যে ভগবানের দর্শন হচ্ছে। যখন একের জ্ঞান হবে তখন ওখানে একত্বের ভগবানের দর্শন হবে, এখানে বৈবিধ্যের ভগবানের দর্শন হবে, ভগবানেরই দর্শন হচ্ছে। যেটা স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কসের ভূমিকাতে সিস্টার নিবেদিতা লিখেছেন, ওয়ান অ্যান্ড দ্য মেনি, দুটো এক, একত্ব আর নানাত্ব, দুটো একই জিনিসের এপিঠ ওপিঠ, ঠিক আছে, একই জিনিস, একত্ব আর নানাত্ব। তো যখন আমরা সেই অপরোক্ষ জ্ঞান পাবো, সেই অপরোক্ষ জ্ঞানেরই আরেকটি পিঠ হচ্ছে পরোক্ষ জ্ঞান। তো এটা আমাদের বুঝতে হবে, যেটা আলমোড়াতে স্বামী বিবেকানন্দ সে গাছের নিচে বসে তিনি অনুভব করেছিলেন বা উপলব্ধি করেছিলেন যে ব্রহ্মাণ্ড আর পিণ্ডাণ্ড সেটা এক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।